আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে যে নতুন ইতিহাস সৃষ্টি হলো, জামাতের রাজনীতিতে চমৎকার প্রভাব পড়বে। পাকিস্তানের আমিরে জামাতের পদত্যাগের প্রভাব বাংলাদেশ জামাত ইসলামের উপর কিভাবে এবং কতটুকু পড়বে, এবং পাকিস্তানের আমিরে জামাত নির্বাচনে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে যে পদত্যাগ করেছেন, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, এটা কতটুকু সঠিক হয়েছে, এর সুদূর প্রসারী প্রভাব কি। টোটাল উপমহাদেশে জামাত ইসলামের রাজনীতিতে একটা নতুন ইতিহাস, একটা নতুন অধ্যায় তৈরি হলো, এবং এর ফলে জামাত ইসলামী রাজনীতিতে বড় ধরনের একটা প্যারাডাইম শিফট হবে, নতুন দিগন্ত উন্মোচন হবে, অনেক বড় ধরনের সংস্কারের মুখোমুখি হবে। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় অংশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই পদত্যাগের পর নতুনভাবে অনেক কিছু ভাবতে বাধ্য হবে। জামাতের কর্মীরা, সমর্থকরা নতুনভাবে অনেক কিছু সামনে আনবে, যার ফলে নেতৃবৃন্দ প্রচণ্ড চাপ ফিল করবেন। এটা একটু খোলাসা করা দরকার দর্শক। এটা জামাত ইসলামী দীর্ঘদিনের ইতিহাসে ব্যতিক্রমী বিষয় যে নির্বাচনে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে আমিরে জামাতের পদত্যাগ, এটা একটা বড় বিষয়, বিরল ঘটনা। যে প্রশ্নটা সামনে আসছে বারবার, জামাত ইসলামের মতো একটা আদর্শবাদী দলের আমির তিনি নির্বাচনের মতো একটা বিষয়ে ব্যর্থতার জন্য কি পদত্যাগ করতে পারেন? তাহলে একটা আদর্শবাদী দল কত নিচে নেমেছে। জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কোন পর্যায়ে এসেছে যে নির্বাচনের মাধ্যমেই তাদের সফলতা ব্যর্থতার পরিমাপ করতে হবে। এই সব প্রশ্ন কিন্তু সামনে ব্যাপকভাবে আসছে। কেনই বা পাকিস্তান জামাত ইসলামের মুহতারাম আমির জনাব সিরাজুল হক পদত্যাগ করেছেন? কারণটা কি? কোনো চাপ ছিল কিনা, না স্বেচ্ছায় পদত্যাগ করেছেন? মানে এগুলো নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা হওয়াটা জরুরি বলে মনে করি। অসংখ্য মেসেজ আমাদের কাছে এসেছে যে ভাই বিষয়টা একটু বিশ্লেষণ হয়, কাহিনী কি, কেনই বা তিনি পদত্যাগ করেন? জামাতের রাজনীতি তো এরকম হয় না। এখন পাকিস্তানে জামাত ইসলামীর যে স্ট্র্যাটেজি ছিল, যে কৌশল ছিল নির্বাচন কেন্দ্রিক, সেটা টোটাল সামগ্রিকভাবে জামাত ইসলামের ছিল। সিরাজুল হক একা তো নিজস্ব কোনো চিন্তাভাবনা চাপিয়ে দেননি, তাহলে তিনি একা কেন পদত্যাগ করছেন? মানে এটা নিয়ে অনেক ঘটনা আছে দর্শক, আমি একটু সংক্ষেপে বলবো। তার আগে আপনাদেরকে নিউজটা একটু দেই। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে আসলে এরকম ঘটনা, যে পাকিস্তান জামাতের আমির পদত্যাগ করেছেন, তাও আবার নির্বাচনের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে। এজন্যে বিষয়টা একটু আপনাদের সামনে প্রমাণ আকারে উপস্থাপন করি। এতে কোনো সন্দেহ নাই যে তিনি পদত্যাগ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে পাকিস্তান জামাত ইসলামীর আমিরের পদত্যাগ। 12 ফেব্রুয়ারি তিনি নিজের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছে। এর সাথে সাথে জিও নিউজ লিখেছে, সিরাজুল হকের পদত্যাগের বিষয়টি জামাত ইসলামের মুখপাত্র কায়সার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর মানে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় নেই, একেবারে নিশ্চিত। তো মূল কারণ কি? জামাত ইসলামের মতো একটা পুরনো দল, এত বড় একটা দল একটা আসনও পেল না পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে, এটা হচ্ছে মূল কথা। তো দর্শক, সিরাজুল হক নিজেও এই বিষয়ে কারণটাও বলেছেন, কঠোর পরিশ্রম ও চেষ্টা করেও সফলতা আনতে পারিনি, নির্বাচনে পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করলাম। এর মানে মূল কারণ নির্বাচনের চেষ্টা করেছেন, তিনি চেষ্টা করেছেন বলে দাবি করেছেন, কিন্তু ফল আসেনি। দেখেন, আমি প্রথমে যেটা বলবো, পাকিস্তানের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, ইটস ট্রু। অনেক জায়গায় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। জামাত ইসলামী কমপক্ষে 18টা আসন পেত বলে অনেকে ধারণা করছে, কিন্তু ফলাফল পাল্টে তাদেরকে শূন্য করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলা হয়, হ্যাঁ, এগুলো আংশিক সত্য, কিন্তু এটাও সত্য নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলামী ব্যর্থ। একেবারে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ কিংবা পাকিস্তান এই মুহূর্তে ভালো করার সম্ভাবনা খুব কম। অতএব ব্যর্থতা যে আছে, পুরো দায়ভার যে পাকিস্তান সেনাবাহিনী কিংবা নির্বাচন কমিশন কিংবা কারচুপি নির্বাচনে নয়, জনগণের কাছে জামাত ইসলামী যে আসলে তেমন গ্রহণযোগ্য নয়, জনগণ যে জামাতকে সরকার হিসেবে চায় না, বরং তার বিপরীতে হালকা সেকুলার, হালকা ইসলামপন্থী পিটিআইকে চায়,
জামাত সমর্থকরাই ছাত্র জীবনে জামাত করে তারা এখন পিটিআই করে, এটা সিরাজুল হক ভালোভাবে জানেন। এর মানে পাকিস্তানের জনগণের কাছে জামাত ইসলামী এই মুহূর্তে ওরকম প্রাসঙ্গিক নয়, যদিও একটা সংগঠিত শক্তি। এর মানে জনগণ জামাতকে চায় না বা ভোট দিতে চায় না, জামাতের বিকল্প হিসেবে পিটিআই বা এসব দলকে ভোট দেয়। জামাতের ঘাঁটিগুলো সব পিটিআই জুনিয়র প্রার্থীর দখলে চলে গিয়েছে। এগুলো দিবালোকের ন্যায় স্পষ্ট। সুষ্ঠু নির্বাচন হলে যে আহামরি কোনো পরিবর্তন হতো তা নয়। অতএব এগুলো বুঝতে পেরে তিনি পদত্যাগ করেছেন। সিরাজুল হক সাহেব যখন আমিরের দায়িত্ব নেন, সাবেক আমিরের অসুস্থতার পর, তিনি কিন্তু তার সিনিয়র অনেকে ছিল, অনেককে ডিঙিয়ে তাকে আমির করা হয় এবং তিনি দলের মধ্যে অনেক সংস্কার করেছিলেন, চেষ্টা করেছিলেন এবং তাকে সাবেক আমিরের পর সবচেয়ে ক্যারিশমেটিক বলা হতো। এ কারণে সিনিয়র নেতাদের বাদ দিয়ে তাকে আমির বানানো হয়। কিন্তু তিনিও পরপর 2 বার ব্যর্থ। নির্বাচনী রাজনীতিতে জামাত ফ্লপ। এখন দেখেন, সিরাজুল হক আমির হিসাবে পদত্যাগ করেছেন। এখানে একটা বিষয় স্পষ্ট যে ব্যক্তি আমিরের দায়ভার পুরোটা নয়। জামাত ইসলামী অ্যাটলিস্ট অন দি পেপার, কাগজে কলমে চলে। সেখানে পরামর্শ করে সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হয়। নির্বাচন কিভাবে করবে, কিভাবে ম্যানিফেস্টো প্রণয়ন করবে, এগুলো তো সব সিরাজুল হকের একার ব্রেন চাইল্ড নয়। তাহলে তিনি একা কেন পদত্যাগ করেছেন? আসলে তিনি পদত্যাগ করে একটা বার্তা দিয়েছেন এবং এই পদত্যাগের ফলে নিঃসন্দেহে শুধু সিরাজুল হকের কৌশল নয়, টোটাল সংগঠনের কৌশল নিয়ে নতুনভাবে ভাবতে হবে। জামাত ইসলামীর টোটাল স্ট্র্যাটেজি, ফিলোসফি নিয়ে নির্বাচন কেন্দ্রিক নতুনভাবে ভাবতে হবে, সংগঠনকে ভাবতে বাধ্য করবে সিরাজুল হকের পদত্যাগ। তিনি পদত্যাগ করেছেন এই জন্যই, তার নিজস্ব কোনো ব্যর্থতা, তার নিজস্ব কোনো দুর্নীতি, অব্যবস্থাপনা এরকম কিছুই না। তিনি নিজেই উপলব্ধি করেছেন টোটাল জামাত যেভাবে চলে এভাবে আসলে নির্বাচনী রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়। অতএব নতুনভাবে নড়েচড়ে বসতে হবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে জামাতকে নতুনভাবে শুরু করতে হবে। সে নতুনভাবে শুরু করার একটা বার্তা তার পদত্যাগের মধ্যে আছে। এর মানে এখন থেকে জামাত ইসলামী পুরোপুরি নড়েচড়ে বসবে, নতুনভাবে ভাবতে হবে যে নির্বাচনী রাজনীতি কেন্দ্রিক তাদেরকে ব্যাপক সংস্কার আনতে হবে। এটা একটা বিষয়। এর প্রভাব ডেফিনেটলি বাংলাদেশ জামাত ইসলামের উপরও পড়বে এবং ইতিবাচক প্রভাব পড়বে। আমি বলবো সিরাজুল হকের পদত্যাগ সঠিক ছিল। তিনি পদত্যাগ করে একজন দক্ষ, যোগ্য, দূরদর্শী রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। তার পদত্যাগের ফলে পাকিস্তান এবং বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে। কারণ কয়েকটা বিষয়। কি ইতিবাচক প্রভাব পড়বে? তার পদত্যাগের ফলে সংগঠন নতুনভাবে ভাববে। স্বয়ং আমিরে জামাত পদত্যাগ করেছেন, এর মানে বিষয়টা সিরিয়াস। ব্যর্থতা ভালো মতো অ্যানালাইসিস করা দরকার। ব্যর্থতার কারণ অ্যানালাইসিস করে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে জামাতের আমির হয়ে গিয়েছেন, তার ব্যর্থতার জন্যে জনগণের কাছে জবাবদিহিতার একটা জায়গা তৈরি হলো, যেটা আগে ছিল না। আমির হয়েছেন রোকনদের ভোটে, ওই আমির যতদিন সুস্থ থাকেন ততদিন আমির, এই যে সিলসিলাটা, না, এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য ফিট নয়। এখন যারা আমির হবেন তারা একটা ভয় থাকবেন, যেটা গণতান্ত্রিক দলের জন্য অতীব জরুরি, যে আমার সফলতা ব্যর্থতা এগুলো জনগণ পর্যালোচনা করে। তা আমি ব্যর্থ, নির্বাচনে জেতাতে পারিনি, অতএব আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তো জবাবদিহিতার একটা জায়গা, একটা কালচার সিরাজুল হক তৈরি করলেন। এটা জামাতকে আরও বেশি গণতান্ত্রিক করবে, আমিরে জামাত পদটাকে আরও বেশি জবাবদিহিতামূলক করবে, যেটা অতীব জরুরি ছিল, যেটা আগে ছিল না। এরপরে দেখেন সিরাজুল হক কেন পদত্যাগ করেছেন। তিনি কি একেবারে সজ্ঞানে স্বেচ্ছায়? না, ব্যাপক সমালোচনা উঠছিল, ব্যাপক প্রশ্ন উঠছিল, মানে পদত্যাগের দাবি উঠছিল জামাতের ভিতর থেকেও, যে না, এভাবে পারছেন না, আপনি পদত্যাগ করুন। সাবেক যারা ছাত্র সংগঠন করতো তারা অনেকেই লেখালেখি করেছে যে আপনি পদত্যাগ করেন, এভাবে আপনার মাধ্যমে সম্ভব নয়। পদত্যাগ করলে একটা যুগান্তকারী সংস্কার আসবে। অথবা অনেকে পিটিআইয়ের সাথে জোট করার কথা বলেছিল। পিটিআইয়ের সাথে জোট করলে জামাত 30-40টা 50টা আসনে পেতে পারতো, কিন্তু সেই জোট করেনি। নানান হিসাব নিকাশ আছে, যে জোট কেন করেনি বা এগুলো নিয়ে আলাদা ব্যাখ্যা, সেদিকে যাচ্ছি না। তো এক্ষেত্রে সিরাজুল হক প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। একেবারে কোনো সমালোচনা না উঠলে কিন্তু পদত্যাগের প্রশ্নটা আসতো না। এখন এই জায়গাটা বাংলাদেশের উপর একটা বড় প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশে জামাত ইসলামী যদি ব্যর্থ হয়, যদি নির্বাচনের রাজনীতিতে একেবারেই ফ্লপ হয় পাকিস্তানের মতো, অথবা কাঙ্ক্ষিত ফলাফল না আনতে পারে, তাহলে দেখবেন শিবিরের লোকজন, জামাতের লোকজন, বুদ্ধিজীবীরা আমির থেকে শুরু করে নেতৃবৃন্দের ব্যাপক সমালোচনা করবে। এই সমালোচনার ফলে তারাও জবাবদিহিতার অংশ হিসেবে পদত্যাগ করতে পারে। বাংলাদেশেও অনেকে পদত্যাগ চাইবে ব্যর্থ হলে, যে আপনি পদত্যাগ করেন, আপনার মধ্যে সম্ভব নয়। এই যে পদত্যাগ চাওয়ার যে একটা মানসিকতা, পদত্যাগ চাওয়ার যে একটা কালচার, আমির জামাতের যে পদত্যাগ সম্ভব, এই যুগান্তকারী বিষয়টা সিরাজুল হক সাহেব দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। তো এর ফলে পাকিস্তান, বাংলাদেশে কেউ ব্যর্থ হলে পদত্যাগ চাইবে, কর্মীরা, সমর্থকরা পদত্যাগ চাইবে। তো এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য অতীব জরুরি ছিল। এতে জামাতকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমি মনে করি। কারণ কেউ আমির হতে পারলে যতদিন সুস্থ থাকেন ততদিন সেই পদ আঁকড়ে ধরবে, এটা জামাতের ফিলোসফি হতে পারে না। অতএব এখন দ্বিতীয় যে প্রশ্নটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি মীমাংসা করতে চাই বা জবাব দিতে চাই দর্শক, যে অনেকে বলে থাকেন যে জামাতের মতো একটা আদর্শবাদী দল, একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, নির্বাচনে জয় পরাজয়ের মাধ্যমে তাদের আমিরের সফলতা ব্যর্থতা পর্যালোচনা করতে হবে এবং পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে। দেখেন, জামাত ইসলামী আদর্শবাদী দল, তার আদর্শ কতটুকু সে প্রচার করতে পেরেছে, আদর্শ কতটুকু ধারণ করতে পেরেছে, এবং একামতে দিনের দাওয়াত কতটুকু পৌঁছে দিতে পেরেছে, জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য করতে পেরেছে। একামতে দিনের অংশ হিসাবে, আদর্শবাদী দল হিসেবেই তো তারা নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করে। অতএব সে তার মূল কাজ আদর্শিক জায়গায় কতটুকু সফল, সেটা মাপার অন্যতম মানদণ্ড হচ্ছে জনগণ কতটুকু তাকে গ্রহণ করেছে, অন্যতম মানদণ্ড, মূল মানদণ্ড নয়। অতএব একটা আদর্শবাদী দল হিসেবে জামাত ইসলামী কতটুকু সফল, সেটা নির্ধারণের অন্যতম মানদণ্ড নির্বাচনে কতটুকু সফল। জামাতের আদর্শ যদি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, একামতি দিনের দাওয়াত যদি ম্যাসিভলি ডিজামিনেট করে থাকতে পারতেন, তাহলে নির্বাচনে এরকম ভরাডুবি হতো না। অতএব আদর্শিক ব্যর্থতা, নির্বাচনী ব্যর্থতা প্রায় কাছাকাছি। অতএব এটা শতভাগ সঠিক সিদ্ধান্ত একটা আদর্শিক দল বা জামাত ইসলামের ক্ষেত্রে নির্বাচনী ব্যর্থতার কারণে আমিরের পদত্যাগ করা। অ্যাট দি সেম টাইম মনে রাখতে হবে যে জনগণের কাছে এবং জামাত সমর্থকদের কাছে জামাতের অন্যতম একটা পরিচয় একটা রাজনৈতিক দল, এবং জামাত নিয়ে যত আলাপ আলোচনা, তার অন্যতম কারণ একটা রাজনৈতিক দল। তবে একটা রাজনৈতিক দলকে তো রাজনৈতিক কালচার মানতে হবে, রাজনৈতিক ব্যর্থতা দায়ভার নিতে হবে, সেটা তো এড়িয়ে যাওয়া যায় না। অতএব এই পদত্যাগ ঠিক আছে, এই পদত্যাগের কালচার এটা অনেক আগে থেকেই থাকা উচিত ছিল। এরকম একটা সিলসিলা যদি আরও 20 বছর আগে থেকে চালু হতো, যে নির্বাচনী রাজনীতিতে ধারাবাহিকভাবে 2 বার ব্যর্থ হলে বা সঠিক কৌশল প্রণয়ন করতে না পারলে তার পদত্যাগ দাবি করবে এবং তিনি পদত্যাগ করবেন, তাহলে আমি মনে করি জামাতের রাজনীতি, জামাতের নেতৃত্ব আরও বেশি সমৃদ্ধ হতো, আরও বেশি স্মার্ট হতো, আরও বেশি গণতান্ত্রিক এবং যুগোপযোগী হতো। অতএব দর্শক, জামাত ইসলামীর রাজনীতির ইতিহাসে অবশেষে নির্বাচনী রাজনীতিতে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগের যে বিরল ইতিহাস সৃষ্টি হলো, তার একটা ইতিবাচক প্রভাব টোটাল উপমহাদেশের জামাত ইসলামী রাজনীতির উপর পড়বে এবং জামাতকে নতুনভাবে ভাবতে হবে, অনেক বড় সংস্কারের মুখোমুখি এখন হতে বাধ্য হবে।